হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু গাইডেন্স গুরু চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আশা করি তোমরা প্রত্যেকেই ভালো আছো এবং প্রত্যেকেই সুস্থ রয়েছো। এসএসসি এমটিএস পরীক্ষার জন্য যে ক্লাসগুলো আমরা করছিলাম জিকের ক্লাস, সেই ক্লাসের আজ হচ্ছে আমাদের 37 নম্বর ক্লাস। এর আগে আমাদের 2-3 দিন ক্লাস অফ ছিল বিভিন্ন কারণের জন্য। আজ থেকে আবার শুরু হলো তোমাদের ক্লাস। আজ হচ্ছে 17ই জুলাই। আজ থেকে আবার ক্লাস শুরু হচ্ছে। ঠিক আছে, আজ আমরা যেটা করব 26/10/2021 সালের পরীক্ষা হওয়া সেকেন্ড শিফটের প্রশ্নোত্তর আলোচনা করব। তো অবশ্যই সঙ্গে দেখো, লাস্ট পর্যন্ত দেখতে থাকো। আজকেও 25টা প্রশ্ন থাকবে প্রত্যেক দিনের মতো, এবং প্রিভিয়াস ইয়ারের যেহেতু করাচ্ছি, প্রিভিয়াস ইয়ারের প্রশ্নগুলো তোমাদের পরীক্ষার জন্য অতি গুরুত্বপূর্ণ। তো মন দিয়ে প্রত্যেকে দেখতে থাকো, ঠিক আছে। আর আমাদের যদি 2020, 2021, 2022, 2023 সম্পূর্ণ পিডিএফ সংগ্রহ করতে চাও এবং 2023-24 সালের কারেন্ট অ্যাফেয়ার্স, স্ট্যাটিক জিকে, এমসিকিউ মানে মোস্ট ইম্পর্টেন্ট সাজেস্টিভ এমসিকিউ, এত কিছু যদি কালেক্ট করতে চাও তাহলে তোমাদের আমাদের পেড গ্রুপে জয়েন করতে হবে, জিকে পেড গ্রুপ। কিভাবে জয়েন করবে তার সমগ্র প্রসেসটা আমরা বলে দেবো আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে। তোমরা যদি মেসেজ করো, সেখানে সম্পূর্ণ প্রসেস বলে দেওয়া হবে যে কিভাবে টাকা পেমেন্ট করবে আর কিভাবে আমাদের টেলিগ্রাম পেড গ্রুপে জয়েন করবে। ঠিক আছে, 249 দিয়ে জয়েন করতে হবে। তো যদি ইচ্ছে হয় তোমাদের, তো অবশ্যই জয়েন করো, কারণ প্রিভিয়াস ইয়ার থেকে প্রচুর প্রশ্ন আসবে। আরেকটা আমাদের ফ্রি টেলিগ্রাম চ্যানেল আছে, সেই ফ্রি টেলিগ্রাম চ্যানেলে জয়েন না করে থাকলে ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে, প্রত্যেকে অতি অবশ্যই ফ্রি টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে যাবে। প্রথম প্রশ্নে চলে যাব। আজকের প্রথম প্রশ্ন দেখো কি আছে। 1773 থেকে 1785 সাল পর্যন্ত ব্রিটিশ ভারতের প্রথম গভর্নর জেনারেল কে ছিলেন? এটা হচ্ছে মানে ইতিহাসের যদি সব থেকে কনফিউজিং প্রশ্ন যদি বলা হয় তাহলে এই প্রশ্নগুলোই। কোনগুলো? যে ব্রিটিশ ভারতের প্রথম গভর্নর জেনারেল, ব্রিটিশ ভারতের প্রথম ভাইসরয়, ব্রিটিশ ভারতের প্রথম গভর্নর, স্বাধীন ভারতের প্রথম গভর্নর জেনারেল। এই প্রশ্নগুলোই সব থেকে বেশি কনফিউশন করে। তো চলো ক্লিয়ার করে দেবো আজ সমস্ত কিছু তোমাদের কাছে। তো মন দিয়ে দেখো, 1773 থেকে 1785 সাল পর্যন্ত ব্রিটিশ ভারতের প্রথম গভর্নর জেনারেল কে ছিলেন? না, ছিলেন ওয়ারেন হেস্টিং। অপশন 2 ইজ দ্য কারেক্ট আনসার। দেখো, এই যে গভর্নর জেনারেল পদটা দেখতে পাচ্ছ না, এই যে গভর্নর জেনারেল পদ, এটা কিন্তু 1756 সালে প্রথম একটা পদ মানে ভারত তথা বাংলায়, পশ্চিমবঙ্গে চালু হয়েছিল, যেটা হচ্ছে গভর্নর অফ ফোর্ট উইলিয়াম। একটা পদ চালু হয়েছিল যেটা হচ্ছে গভর্নর অফ ফোর্ট উইলিয়াম, একটা পদ চালু হয়েছিল। ঠিক আছে, সেই পদটার নামটা চেঞ্জ হয়ে 1773 সালের রেগুলেটিং অ্যাক্ট অনুযায়ী সেটা হয়ে যাচ্ছে গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া, বা গভর্নর অফ ফোর্ট উইলিয়াম, বা গভর্নর অফ বেঙ্গল ছিল প্রথমে। প্রথম গভর্নর অফ যদি বেঙ্গল বলা হয় তখন হবে লর্ড ক্লাইভ। লর্ড ক্লাইভ হচ্ছেন প্রথম গভর্নর অফ বেঙ্গল। তারপরেই 1773 রেগুলেটিং অ্যাক্টের মাধ্যমে চলে আসছে ভারতের প্রথম গভর্নর জেনারেল কে হচ্ছেন ওয়ারেন হেস্টিংস। তারপর 1857 সালের যুদ্ধের পর 1858 সালে যখন মহারানীর ঘোষণাপত্রের দ্বারা কোম্পানির শাসনের অবসান ঘটছে, তখন সেই সময় থেকে ভারতের প্রথম এই গভর্নর জেনারেল পদটা চেঞ্জ হয়ে যাচ্ছে কি ভাইসরয়। ভারতের প্রথম ভাইসরয় যদি বলা হবে তখন হবে লর্ড ক্যানিং। লর্ড ক্যানিং ভারতের প্রথম ভাইসরয়। তারপর 1935 সালের 1933 সালের সময়, সেই সময়টাতে কি হচ্ছে, আবার ভাইসরয় পদটা চেঞ্জ হয়ে কি হয়ে যাচ্ছে, গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া। ঠিক আছে, আর তারপর ভারত স্বাধীন হচ্ছে, তখন গভর্নর জেনারেল ব্যাপারটা উঠে যাচ্ছে। তো এই জিনিসগুলো মনে রাখতে হবে তোমাদের। তাহলে কি বললাম আরেকবার তোমাদের বলে দিচ্ছি নেক্সট প্রশ্নে যাওয়ার আগে। ঠিক আছে, প্রথম গভর্নর অফ বেঙ্গল যদি বলা হয় তখন হবে কে? লর্ড ক্লাইভ। তারপর গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া যদি বলা হয় তখন হবে ওয়ারেন হেস্টিংস। তারপর ভাইসরয়, প্রথম ভাইসরয় বললে লর্ড ক্যানিং। আর ওয়ারেন হেস্টিংস ছিলেন প্রথম গভর্নর জেনারেল অফ বেঙ্গল। প্রথম গভর্নর জেনারেল অফ যদি ভারতের প্রথম গভর্নর জেনারেল বলা হয় তখন হবে উইলিয়াম বেন্টিঙ্ক। লর্ড উইলিয়াম বেন্টিঙ্ক প্রথম ভারতের গভর্নর জেনারেল। তারপর 1858 সালে হচ্ছেন লর্ড ক্যানিং প্রথম ভাইসরয়। তারপর আবার হচ্ছে শেষ গভর্নর জেনারেল যদি বলা হয় তখন হবে কে? লর্ড মাউন্টব্যাটেন। ব্রিটিশ ভারতের শেষ গভর্নর জেনারেল লর্ড মাউন্টব্যাটেন। নেক্সট প্রশ্নে চলে যাবো, আশা করি বুঝতে পারলে। চলো দ্বিতীয় প্রশ্ন দেখো।
নিম্নলিখিতগুলির মধ্যে কাকে টাইম ম্যাগাজিন 2019 সালের সেরা ব্যক্তি হিসেবে নির্বাচিত করেছিল? টাইম ম্যাগাজিন 2019 সালের সেরা ব্যক্তি হিসেবে কাকে নির্বাচিত করেছিল? এখন আর এটা আর আমাদের দরকার নেই। কেন দরকার নেই? কারণ এটা পুরনো কারেন্ট অ্যাফেয়ার্স। তাও তোমাদের বলে দিচ্ছি, গ্রেটা থানবার্গ। গ্রেটা থানবার্গের নামটা তোমরা প্রত্যেকেই আশা করি শুনেছ। গ্রেটা থানবার্গ হচ্ছেন একজন পরিবেশবিদ, একজন সোশ্যাল ওয়ার্কার, পরিবেশের জন্য কাজ করেন তিনি। ঠিক আছে, তো মাত্র 16 না 17 বছর বয়সেই তিনি এই পুরস্কারটা টাইম ম্যাগাজিন 2019 সালের সেরা ব্যক্তি হয়েছিলেন। তাহলে গ্রেটা থানবার্গ। 3 নম্বর হচ্ছে WPI এর পূর্ণ রূপ কি? WPI এর সম্পূর্ণ রূপটা কি? WPI এর পুরো নাম হচ্ছে হোলসেল প্রাইস ইন্ডেক্স। WPI এর পুরো নাম হচ্ছে হোলসেল প্রাইস ইন্ডেক্স। হোলসেল প্রাইস ইন্ডেক্স বের করা হয় কেন? কারণ হোলসেল প্রাইসে ভারতের ইনফ্লেশন রেট কি আছে সেটা জানার জন্যই হোলসেল প্রাইস ইন্ডেক্স বের করা হয়। কি হবে কারেক্ট আনসার? তাহলে হোলসেল প্রাইস ইন্ডেক্স। যদি বলা হয় যে 2024 সালের কারেন্ট হোলসেল প্রাইস ইন্ডেক্স কি আছে, তখন হবে কি 3.36%। 3.36% হচ্ছে কারেন্ট প্রাইস ইন্ডেক্স জুন 2024 সাল। ঠিক আছে, এটা হচ্ছে ইনফ্লেশন, সরি এটা হচ্ছে হোলসেল প্রাইস ইনফ্লেশন। 24 দেখো, নিম্নলিখিত লেখকদের মধ্যে কোন জুটি যৌথভাবে 2019 বুকার পুরস্কার জিতেছে? 2019 সালে যৌথভাবে বুকার প্রাইজ কারা জিতেছেন? কি হবে কারেক্ট আনসার? ডব্লিউ কালেভ ম্যাকডেনিয়েল এবং ভ্যালেরিয়া লুইসেলি। তো এরা হবে। তো 2019 সালে কারা জিতেছিল আমাদের আর দরকার নেই। তোমরা শুধু মনে রাখো যে 2023 সালে লাস্ট 2023 সালে বুকার প্রাইজ কে পেয়েছেন এইটুকু মনে রাখো। তার নাম হচ্ছে পল লিঞ্চ। কি নাম? পল লিঞ্চ। তিনি 2023 সালে বুকার প্রাইজ পেয়েছেন। বুকার প্রাইজ পেয়েছেন। কেন পেয়েছেন? একটা প্রফেট সং। কিসের জন্য পেলেন তিনি? প্রফেট সঙ্গের জন্য। প্রফেট সঙ্গের জন্য তিনি পেয়েছেন। ঠিক আছে, আর বুকার প্রাইজ সম্পর্কে যদি তোমাদের বলি, তো বুকার প্রাইজ প্রথম দেওয়া হয়েছিল কবে? 1969 সালে বুকার প্রাইজ প্রথম দেওয়া হয়েছিল। ভারতের প্রথম বুকার প্রাইজ পেয়েছিলেন অরুন্ধতী রায়। ঠিক আছে, নেক্সট দেখবো আমরা 5 নম্বর। ফিফা বিশ্বকাপ 2026 কোথায় অনুষ্ঠিত হবে? ফিফা ওয়ার্ল্ড কাপ 2026 কোথায় অনুষ্ঠিত হবে? লাস্টবার ফিফা বিশ্বকাপ হয়েছিল 2022 সালে, এটা হয়তো কাতারে হয়েছিল। আর এবারের যে ফিফা ওয়ার্ল্ড কাপ 2026 সেটা হবে মার্কিন যুক্তরাষ্ট্র, কানাডা, মেক্সিকো, এই দেশগুলোতে হবে। মার্কিন যুক্তরাষ্ট্র, কানাডা, মেক্সিকো। ফিফা সম্পর্কে কয়েকটা জিনিস বলে রাখি তোমাদের। ফিফা প্রতিষ্ঠা হয়েছিল কবে? অনেক সময় প্রশ্নই আসে। 1904 সালে ফিফা প্রতিষ্ঠা হয়েছিল। ঠিক আছে, আর কোথায় প্রতিষ্ঠা হয়েছিল? প্যারিস, ফ্রান্সের প্যারিসে প্রতিষ্ঠা হয়েছিল। হেডকোয়ার্টার অনেক সময় পরীক্ষায় দেয় যে ফিফার হেডকোয়ার্টার কোথায়, তখন কি বলতে হবে? জিউরিক শহরের হেডকোয়ার্টার অবস্থিত। জিউরিকটা আছে সুইজারল্যান্ডের জিউরিক শহরে। প্রেসিডেন্ট কে আছেন? গিয়ান্নি ইনফান্টিনো হচ্ছেন বর্তমান প্রেসিডেন্ট। নেক্সট দেখবো আমরা 6 নম্বর প্রশ্ন কি আছে দেখো। নিচের কোন রাজ্যে মাথুরি লোকনৃত্য প্রচলিত? মাথুরি লোকনৃত্যটা কোথায় প্রচলিত? দেখো, মাথুরি লোকনৃত্য এটা হচ্ছে একটা ট্রাইবাল ডান্স, ট্রাইবাল ফক ডান্স। এটা রাজস্থানের গুজ্জারদের মধ্যেও প্রচলিত আছে এইসব ডান্স। ঠিক আছে, রাজস্থানের গুজ্জারদের মধ্যেও প্রচলিত আছে। তো এটা আসলে হবে তোমাদের, এটা হবে তেলেঙ্গানা ইজ দ্য কারেক্ট আনসার। মাথুরি ডান্সটা হচ্ছে তেলেঙ্গানা। অপশন 1 ইজ দ্য কারেক্ট আনসার। দেখো, তেলেঙ্গানার কয়েকটা ডান্সের নাম জেনে রাখো। যেমন 1 নম্বরেই হচ্ছে লামাডি ডান্স হচ্ছে তেলেঙ্গানার প্রথম 1 নম্বর ডান্স। তারপরেই হচ্ছে ধিমসা, তারপরে হচ্ছে গুসাড়ি। এই যে লামাডি ড্যান্স হচ্ছে, তো এই লামাডি ড্যান্সটাই হচ্ছে মাথুরি। ঠিক আছে, তো এই ডান্সগুলো মনে রাখবে, এগুলোই বেশি ইম্পর্টেন্ট। 7 নম্বর প্রশ্নে যাব আমরা। একটি বস্তুর থেকে এবং সামনে বা আগে এবং পিছনে টু এন্ড ফ্রন্ট হবে এটা। টু এন্ড ফ্রন্ট অর ব্যাক অ্যান্ড ফোর্থ, এটাও ফ্রন্ট হবে। গতিকে ড্যাশ বলা হয়। অর্থাৎ যে কোনো জিনিসের ধরো একটা কম্পন, এদিকে যাচ্ছে আবার এদিকে যাচ্ছে, এদিকে যাচ্ছে আবার এদিকে, কম্পন হচ্ছে, এটাকে কি বলবো? আমরা কম্পন বলি এটাকে। 8 নম্বর প্রশ্ন দেখবো। 8 জুলাই 2020 পর্যন্ত কোন ভারতীয় ক্রিকেটার একদিনের আন্তর্জাতিকে সবচেয়ে বেশিবার ভারতের অধিনায়কত্ব করেছেন?
তো 8 জুলাই 2020 পর্যন্ত জিজ্ঞেস করা হয়েছে। তো যদি রিসেন্ট জিজ্ঞেস করা হয় বর্তমান সময় পর্যন্ত কে সবচেয়ে বেশি ভারতের অধিনায়কত্ব করেছেন, তখনও কিন্তু উত্তর হয়ে যাবে মহেন্দ্র সিং ধোনি। সবচেয়ে বেশি বার ভারতের ওয়ানডে ক্রিকেটে অধিনায়কত্ব করেছেন কে? মহেন্দ্র সিং ধোনি। 2007 থেকে 2018 সাল পর্যন্ত মোট 200টি ম্যাচে তিনি অধিনায়কত্ব করেছেন। ঠিক আছে, মোট 200টি ম্যাচে অধিনায়কত্ব করেছেন। এখন হচ্ছে যে এরপরেই আসবে আজহারউদ্দিন মোট 174টা ম্যাচে, তারপরে আসবে সৌরভ গাঙ্গুলি 146টা ম্যাচ। ফার্স্ট হচ্ছে মহেন্দ্র সিং ধোনি, তারপরে আজহারউদ্দিন, তারপরে হচ্ছে সৌরভ গাঙ্গুলি। 9 নম্বর প্রশ্নে চলে যাব। বৈদ্যুতিক কোষের প্রতীক মোটা ছোট রেখাটি প্রতিনিধিত্ব করে। বৈদ্যুতিক কোষ বলতে কি? ব্যাটারি। বৈদ্যুতিক কোষ বলতে কি? ব্যাটারি। এই ব্যাটারিতে দেখবে এইরকম চিহ্ন থাকে না, প্লাস এবং মাইনাস। মাইনাসটা হচ্ছে নেগেটিভ, প্লাসটা হচ্ছে পজিটিভ সিগন্যাল। তো মোটা ছোট রেখাটি ড্যাশ প্রতিনিধিত্ব করে, এটা নেতিবাচক টার্মিনাল বা এটা নেগেটিভ টার্মিনাল। ঠিক আছে, সহজ প্রশ্ন ছিল। 10 নম্বর হচ্ছে এলিফ্যান্টার গুহা প্রধানত নিচের কোন দেবতাকে উৎসর্গ করা হয়েছে? এলিফ্যান্টার গুহাগুলো কোন দেবতাকে উৎসর্গ করা হয়েছে? এই যে এলিফ্যান্টা আছে না, এই এলিফ্যান্টার যে গুহাগুলো, এগুলো হচ্ছে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট। মনে রাখবে, এগুলো হচ্ছে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট, আর এগুলোকে ভগবান শিবকে উৎসর্গ করা হয়েছে। এখানেই তোমাদের আজকের আমি একটা হোমওয়ার্ক দিয়ে দেবো, যে প্রশ্ন কমেন্ট করবে প্রত্যেকে, দেখি যে এলিফ্যান্টার গুহাগুলো কোথায় অবস্থিত আছে। এলিফ্যান্টের কেভগুলো কোথায় অবস্থিত আছে তোমরা কমেন্ট করবে কমেন্ট বক্সে প্রত্যেকে। এটা আমি কমেন্ট করার জন্য রিকোয়েস্ট করছি। 11 দেখো, ভারতের কয়টি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলের সাথে উত্তরপ্রদেশ তার সীমানা ভাগ করেছে? মনে রাখবে, উত্তরপ্রদেশ ভারতের সব থেকে বেশি রাজ্য কেন্দ্রশাসিত অঞ্চলের সঙ্গে সীমানা ভাগ করেছে। সব থেকে বেশি ভারতের 9টি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলের সঙ্গে সীমানা ভাগ করেছে, 9টি। উত্তরপ্রদেশ সব থেকে বেশি। আর সেকেন্ড যদি বলা হয়, তারপরেই হচ্ছে আসাম। 7টি রাজ্যের সঙ্গে সীমানা ভাগ করেছে। কতগুলো? 7টি। সেকেন্ডে হচ্ছে আসাম। নেক্সট দেখব 12, একটি পর্দায় গঠিত একটি চিত্রকে ড্যাশ চিত্র বলা হয়, যেখানে একটি সমতল আয়না দ্বারা গঠিত চিত্রকে ড্যাশ চিত্র বলা হয়। পর্দায় যখন গঠিত হবে একটা চিত্র, সেই চিত্রকে আমরা বলবো কি চিত্র বলবো? বাস্তব চিত্র। সেটাকে আমরা বাস্তব চিত্র বলবো। পর্দায় গঠিত চিত্রকে বাস্তব চিত্র। সমতল আয়নায় দ্বারা গঠিত চিত্রকে আমরা কি বলবো? অবাস্তব বা ভার্চুয়াল চিত্র বলবো। কি বলবো? ভার্চুয়াল চিত্র বলবো। তাহলে রিয়েল আর ভার্চুয়াল বোঝা গেছে। 13 নম্বর প্রশ্ন আমরা দেখব কি আছে। নিচের কোন বিবৃতিটি সঠিক? দেখতে হবে, খুঁজে বার করতে হবে। গভর্নর হিসেবে নিয়োগের জন্য সর্বনিম্ন বয়স পর্যন্ত প্রয়োজন 30, এটা ভুল আছে, কারণ গভর্নরের জন্য নিম্নতম বয়স হচ্ছে 35। মুখ্যমন্ত্রীর সন্তুষ্টির সময় রাজ্যপাল পদে অধিষ্ঠিত হন, এটা তো আমি মানেটাই বুঝতে পারলাম না, এটা ভুল আছে। গভর্নর প্রধানমন্ত্রীর কাছে তার পদত্যাগপত্র জমা দেন? না, গভর্নর প্রধানমন্ত্রীর কাছে না, তিনি প্রেসিডেন্টের কাছে, রাষ্ট্রপতির কাছে পদত্যাগপত্র দেবেন। গভর্নর রাষ্ট্রপতি কর্তৃক নিযুক্ত হন? হ্যাঁ, এটা ঠিক আছে, গভর্নর সবসময় রাষ্ট্রপতি দ্বারা নিযুক্ত হন। তাহলে নিচের কোন বিবৃতিটি সঠিক? অপশন 4। 5 নাম্বার চলে যাব। প্রাণী কোষে নিচের কোনটি কোষের আবর্জনা নিষ্পত্তি বলা হয়? আবর্জনা নিষ্পত্তি বাংলাতে অন্যরকম হয়েছে, এটা হচ্ছে একটু গার্বেজ ব্যাগ। আবর্জনার থলে কাকে বলা হয়? লাইসোজোমকে বলা হয় আবর্জনার থলে। ঠিক আছে, অপশন 3 ইজ দ্য কারেক্ট আনসার। আর লাইসোজোমকে আত্মঘাতী থলিও বলা হয়। আর কোষের শক্তিঘর বলা হয়ে থাকে মাইটোকন্ড্রিয়াকে। 15 নিচের মধ্যে কে 1837 সালে ব্রাহ্মী লিপির প্রথম পাঠোদ্ধার করেছিলেন? ব্রাহ্মী লিপিকে প্রথম আবিষ্কার করেছিলেন, ব্রাহ্মী লিপি প্রথম পড়ে মানে পাঠটা উদ্ধার করেছিলেন তিনি। যে এই যে ব্রাহ্মী লিপিগুলো ধরো এরকম লেখা আছে, এগুলো কি লেখা আছে, এটা প্রথম উদ্ধার করেছিলেন কে? জেমস প্রিন্সেপ। কত সালে? 1837 সালে। 16 ভারতের সংবিধানের নিচের কোন অনুচ্ছেদে রাষ্ট্রপতির অভিশংসনের পদ্ধতি বর্ণনা করা হয়েছে? অভিশংসন নয়, এটা হচ্ছে, বলে দিচ্ছি তোমাদের, ইমপিচমেন্ট যাকে বলা হয়। ইমপিচমেন্টের বাংলাটা কি?
যাই হোক এই সময় মনে পড়ছে না, মানে রাষ্ট্রপতিকে তার পদ থেকে সরানো। এটা আর্টিকেল 61 ভারতের সংবিধানের ধারা 61 নম্বর ধারাতে রাষ্ট্রপতির ইমপিচমেন্ট সম্পর্কে বলা হয়েছে। 17 হচ্ছে নিম্নলিখিতগুলির মধ্যে কে ভারতে ইংরেজি শিক্ষার একজন মহান প্রবক্তা ছিলেন? কে ভারতে একজন ইংরেজি শিক্ষার একজন মহান প্রবক্তা ছিলেন? কারেক্ট আনসার হবে টি.বি. ম্যাকাওলে। টি.বি. ম্যাকাওলে, এটা বাংলাতে দেখলে অন্যরকম লাগছে, কিন্তু আমরা কি পড়েছি, লর্ড ম্যাকলে। যখনই তোমাদের বলবো আমি, সবাই কিন্তু বুঝতে পারবে লর্ড ম্যাকলেটা কে ছিলেন, বা এরকম স্পেলিংটা লর্ড ম্যাকলে। এই লর্ড ম্যাকলে ভারতে এসেছিল ওই জন্যই, ভারতে ইংরেজি শিক্ষার প্রচারের জন্য, ভারতে মানে ব্রিটেনের মতো এডুকেশন সিস্টেম চালু করার জন্যই লর্ড ম্যাকলে ভারতে এসেছিল। 18 নম্বর হচ্ছে বিহারে 1857 সালের বিদ্রোহের নেতৃত্ব কে দিয়েছিল? 1857 সালের যে মহাবিদ্রোহ, সেই মহাবিদ্রোহ বিভিন্ন জায়গায় বিভিন্ন জন নেতৃত্ব দিয়েছিলেন। তো বিহারে যিনি নেতৃত্ব দিচ্ছেন তিনি হচ্ছেন কুনওয়ার সিং বা কুঁওয়ার সিং। কুঁওয়ার সিং বিহারে নেতৃত্ব দিয়েছিলেন। এখন তোমরা বলবে যে দিল্লিতে কে নেতৃত্ব দিয়েছিলেন? তো দিল্লিতে নেতৃত্ব দিয়েছিলেন শেষ মুঘল সম্রাট দ্বিতীয় বাহাদুর শাহ। দিল্লিতে। বলবে লখনৌতে কে নেতৃত্ব দিয়েছিলেন? লখনৌতে কে নেতৃত্ব দিয়েছিলেন? তিনি হচ্ছেন বেগম হজরত মহল। লিখে রাখো, লখনৌতে নেতৃত্ব দিচ্ছেন বেগম হজরত মহল। বেগম হজরত মহল। এখন বলবে যে কানপুরে কে নেতৃত্ব দিলেন? কানপুরে নেতৃত্ব দিয়েছিলেন তা নানা সাহেব। নানা সাহেব হচ্ছে কানপুরে। তারপর বলবে ঝাঁসিতে কে নেতৃত্ব দিয়েছিলেন? ঝাঁসিতে নেতৃত্ব দিয়েছিলেন ঝাঁসির রানী লক্ষ্মীবাই এবং তাতিয়া টোপি, এই দুজন। সরি, হ্যাঁ, আর গোয়ালিয়রে হচ্ছে তাতিয়া টোপি। ঝাঁসিতে ঝাঁসির রানী লক্ষ্মীবাই, গোয়ালিয়রতে হচ্ছে তাতিয়া টোপি। ওয়াইল্ড লাইফ ক্রাইম কন্ট্রোল ব্যুরো হলো পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রকের অধীনে একটি সংবিধিবদ্ধ বহু শৃঙ্খলা সংস্থা। এর সদর দপ্তর কোথায় অবস্থিত? এটার সদর দপ্তর অবস্থিত আচ্ছা, এই সদর দপ্তরটা একটু কনফিউশন আছে, এটা উত্তরটা দেখতে হবে। সদর দপ্তর নিউ দিল্লিতেই হবে, যেহেতু এটা সেন্ট্রালের একটা বোর্ড, তাই এটা নিউ দিল্লিতেই হওয়ার কথা। ঠিক আছে, এবার চেক করে দেখতে হবে উত্তরটা কি হবে। একটু ওয়েট করো তোমরা, আমি একটু চেক করে দেখছি। হ্যাঁ, ঠিক আছে, কারেক্ট আনসার কি হবে? এ হচ্ছে নিউ দিল্লিতে। এর হেডকোয়ার্টার কোথায় অবস্থিত? নিউ দিল্লিতে। ওয়াইল্ড লাইফ ক্রাইম কন্ট্রোল বোর্ড, পরিবেশ মন্ত্রকের একটা দপ্তর, হেডকোয়ার্টার নিউ দিল্লিতে। 20 দেখো, জুন 2020-এ কেন্দ্রীয় মন্ত্রিসভা ড্যাশ কোটি মূল্যের পশুপালন পরিকাঠামো উন্নয়ন তহবিল স্থাপনের অনুমোদন দিয়েছে। কারেক্ট আনসার কি হবে? 15,000। এটার দরকার নেই, পুরনো কারেন্ট অ্যাফেয়ার্স এটা হয়ে গেল। 21 দেখো, নিচের কোনটি ভারত ও চীনের মধ্যে অবস্থিত একটি পাহাড়ি গিরিপথ? ভারত ও চীনের মধ্যে অবস্থিত একটি পাহাড়ি গিরিপথ নিম্নের কোনটি? তো কারাকোরাম পাস। কারাকোরাম পাসের নাম তোমরা শুনেছো, এটা ভারত চীনের মধ্যে অবস্থিত একটা পাহাড়ি গিরিপথের নাম হচ্ছে কারাকোরাম পাস। 22 দেখো, জওহরলাল নেহরুর মৃত্যুর পর নিচের মধ্যে কে ভারতের ভারপ্রাপ্ত প্রধানমন্ত্রী হয়েছিলেন? জওহরলাল নেহরু হচ্ছেন ভারতের প্রথম প্রধানমন্ত্রী 1947 সাল থেকে 1964 সাল। 1964 সালে যখন জওহরলাল নেহরু মারা যাচ্ছেন, সেই সময় 1964 সালের মে মাস থেকে জুলাই মাস হবে, সেই সময়টাই 1964 টু 64, এই সময়টাই প্রধানমন্ত্রী হয়েছিলেন গুলজারিলাল নন্দা। গুলজারিলাল নন্দা। তারপর সেই বছরই আবার চেঞ্জ হচ্ছে, সেই বছর চেঞ্জ হয়ে আবার হচ্ছে 1964 থেকে 1966 চলে আসছে কে? লাল বাহাদুর শাস্ত্রী। ঠিক আছে, তারপর 1966-তে আবার চেঞ্জ হচ্ছে, 1966 থেকে 1966-তেই চলে আসছে আবার গুলজারিলাল নন্দা। নেক্সট ইয়ার 1967-তে চলে আসছেন কে? ইন্দিরা গান্ধী আবার। ঠিক আছে, 1967-তে চলে আসছেন ইন্দিরা গান্ধী। চলে যাবো পরবর্তী 23 জুলাই 2020 অনুযায়ী বীমা মধ্যস্থতাকারীদের জন্য ভারতের শিল্প ও অভ্যন্তরীণ বাণিজ্যের উন্নয়ন বিভাগ দ্বারা অনুমোদিত
বিদেশি সরকার বিনিয়োগ এফডিআই কত শতাংশ? এফডিআই মানে হচ্ছে ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট। এটা হচ্ছে 100% ইজ দ্য কারেক্ট আনসার। একবার বলে দিচ্ছি প্রশ্নটা দেখো। জুলাই 2020 অনুযায়ী যেহেতু আছে, প্রশ্নটা বর্তমানে আর ইম্পর্টেন্ট নয়, পুরনো কারেন্ট অ্যাফেয়ার্স। কারেন্ট যখনই আমরা পাবো, এটার কারেন্ট ডেটা যখনই পাবো বা কারেন্ট অ্যাফেয়ার্স করাবো তোমাদের, তখনই আমি এগুলো করাবো। এটা নিয়ে চিন্তা নেই, প্রশ্নটা বুঝতে পারলে না বা কোনো সমস্যা, এটার দরকার নেই। আমি অবশ্যই কারেন্ট অ্যাফেয়ার্স করাবো, তখন এই ধরনের প্রশ্ন অবশ্যই করাবো। এক ধরনের অযৌন প্রজনন যাতে শিকড়, কাণ্ড, পাতা এবং কুড়ি থেকে নতুন উদ্ভিদ উৎপন্ন হয় ড্যাশ নামে পরিচিত। অযৌন প্রজনন পদ্ধতি, শিকড়, কাণ্ড, পাতা এবং কুড়ি থেকে নতুন উদ্ভিদ উৎপন্ন হচ্ছে, এটাকে কি বলবো? এটা উদ্ভিজ্জ বংশ বিস্তার বলবো, উদ্ভিজ্জের বংশ বিস্তার বলবো। সহজ প্রশ্ন ছিল। 25 দেখো, আজকের লাস্ট প্রশ্ন। পদ্মভূষণ 2020 প্রাপক মনোজ দাস ড্যাশ এর ডোমেনে পুরস্কার পেয়েছেন। ড্যাশ এর ডোমেনে বলতে কি, মনোজ দাস কোন ক্ষেত্রের সঙ্গে যুক্ত, এটাই বলতে চাইছে যে মনোজ দাস কোন ক্ষেত্রের সঙ্গে যুক্ত। কারেক্ট আনসার হচ্ছে মনোজ দাস একজন উড়িয়া কবি। উড়িষ্যার একজন উড়িয়া ভাষার কবি হচ্ছে মনোজ দাস। 2021 সালে তিনি মারা যান। তো তিনি সাহিত্য এবং শিক্ষার সঙ্গে যুক্ত। অপশন 2 ইজ দ্য কারেক্ট আনসার। তিনি পদ্মশ্রী পুরস্কার পেয়েছিলেন 2001 সালে। তারপর তিনি পেলেন কি পুরস্কার পেলেন? পদ্মভূষণ পেলেন 2020-তে। ঠিক আছে, তো চলো, এটা 25টা প্রশ্ন শেষ হয়ে গেল। ক্লাস ভালো লাগলে প্রত্যেকে অবশ্যই লাইক করো, তোমার বন্ধুদের সাথে যত বেশি পারো শেয়ার করে দাও। আমাদের ফ্রি টেলিগ্রাম চ্যানেলে জয়েন না করে থাকলে ডেসক্রিপশানে লিঙ্ক আছে, আমাদের প্রত্যেকে অবশ্যই আমাদের ফ্রি টেলিগ্রাম চ্যানেলে প্রত্যেকে জয়েন করে দাও। ঠিক আছে, আর আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নাম্বার প্রত্যেকে দেখতে পাচ্ছ। যদি তোমাদের পিডিএফ প্রয়োজন হয় প্রিভিয়াস ইয়ারের, তাহলে এই নাম্বারে যোগাযোগ করবে, হোয়াটসঅ্যাপ করবে, তাহলে প্রসেস বলে দেবো যে কীভাবে পিডিএফ নিতে হবে। থ্যাংক ইউ।